সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আবারও ই-শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমাদের সাথে আছি আমি সুজন চন্দ্র দে, সহকারী শিক্ষক, হাজী আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়, টুকের বাজার, সিলেট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো গণিত বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে প্যাটার্ন, এবং এই প্যাটার্ন থেকে মাত্র 2 ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এবং এই ভিডিওতে এই প্যাটার্ন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং কিভাবে তোমরা উত্তর করতে পারবে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই আশা রাখি তোমরা এই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এর আগে বলে রেখেছিলাম এই অধ্যায় থেকে মূলত 2 ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তো প্রথম টাইপ সৃজনশীল প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার প্যাটার্ন দিয়ে বলবে এটি একটি প্যাটার্ন। তো মাঝখানে বলে রাখি, তোমাদের যে সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই সকল প্রশ্নের নমুনা উত্তরগুলো আবার পরবর্তীতে আলোচনা করব। তাহলে দেখো, তো প্রথমে একটি সংখ্যার প্যাটার্ন দিয়ে বলবে এটি একটি প্যাটার্ন, এবং এখান থেকে মূলত যে জ্ঞানমূলক প্রশ্নটি আসতে পারে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলে রাখি, জ্ঞানমূলক প্রশ্নটি আবার দুভাবে আসতে পারে। একটি হচ্ছে তোমাদের যে উদ্দীপক দেওয়া আছে সেই রিলেটেড, আরেকটি হচ্ছে উদ্দীপকের সাথে সম্পর্কিত নয়, এভাবেও আসতে পারে। তো আপাতত আমি তোমাদেরকে উদ্দীপকের সাথে সম্পর্কিত যে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করতেছি। পরবর্তীতে আবার এই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় এরকম জ্ঞানমূলক প্রশ্ন আরো 6টি আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো দেখো, প্রথমত যে উদ্দীপকের সাথে রিলেটেড যে প্রশ্নটি আসতে পারে তা হচ্ছে তালিকার পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে মোট 4টি সংখ্যা দেওয়া আছে, এবং এই পরবর্তীতে আরো যে 2টি সংখ্যা আছে তা তোমাদেরকে বের করতে হবে। আবার এই প্রশ্নটি, জ্ঞানমূলক প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যে তালিকার ষষ্ঠ পদ থেকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট 4টি পদ আছে, অর্থাৎ চতুর্থ পদ পর্যন্ত আছে। তাহলে তোমাদের পঞ্চম ষষ্ঠ পদ বের করতে হবে, তাই না? তো বের করার পর এই যে ষষ্ঠ পদ তোমরা পাবে, এই ষষ্ঠ পদটিকে আবার 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ যোগফল রূপে প্রকাশ করতে হবে, এবং ওই 2টি সংখ্যার অবশ্যই কি হতে হবে, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তারপর আবার দেখো, এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে। খ নম্বর প্রশ্ন, যে তালিকার সংখ্যাগুলো কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্ন থেকে একটি বীজগাণিতিক রাশি তোমাদেরকে বের করতে হবে। আবার এই প্রশ্নটি আরো একটু বড় করে এইভাবেও বলতে পারে যে প্যাটার্নটি একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রকাশ করে পর্যন্ত এই সম্পূর্ণ আগে যে প্রশ্নটি আছে হুবহু এতটুকু সেম, তাই না? শুধু বাড়তি আছে এতটুকু যে বীজগাণিতিক রাশি বের করার পর তোমাদেরকে 50তম সংখ্যাটি বের করতে হবে। তারপর এই খ নম্বর প্রশ্নটি আরো অন্যভাবে আসতে পারে, বলতে পারে যে প্যাটার্নটির পরবর্তী 4টি সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে 4টি সংখ্যা আছে এর পরের যে 4টি সংখ্যা কিভাবে তুমি বের করতে পারবে তা তুমি ব্যাখ্যা করতে হবে। তো এখানে আরেকটি বিষয় বলে রাখি, যদি এই প্রশ্নটি পরীক্ষাতে আসে তাহলে এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে আসবে না, কারণ এই দুটি, এখানে বলছে পরবর্তী 2টি সংখ্যা আর এখানে বলছে পরবর্তী 4টি সংখ্যা। তাহলে এটি এই প্রশ্ন এবং এই প্রশ্ন মোটামুটি সেম হয়ে যাচ্ছে না। সো এই কারণে এটি যদি পরীক্ষাতে আসে এটি আসবে না, আর এটি আসলে এটি আসবে না। ঠিক আছে? তারপর দেখো, ওই গ নাম্বার প্রশ্নটি এভাবে বলতে পারে যে তালিকার প্রথম 100টি সংখ্যার সমষ্টি তোমাদেরকে বের করতে হবে। অর্থাৎ প্রথম থেকে মোট 100টি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সমষ্টি বা যোগফল তোমাদেরকে বের করতে হবে। আবার এই সংখ্যার প্যাটার্ন দিয়ে যে উদ্দীপক আছে তা আবার দুভাবে আসতে পারে। প্রথমত যে উদ্দীপকটি দেওয়া আছে একে বলতে পারে 1 নং প্যাটার্ন, এবং 2 দিয়ে আরো একটি প্যাটার্ন বলতে পারে, যেমন এখানে 7, 11, 15, 19, 23 এটি অপর আরেকটি প্যাটার্ন। তো এই ক্ষেত্রে এই খ নাম্বার প্রশ্ন বলতে পারে 1 নং প্যাটার্ন থেকে সমাধান করো। অর্থাৎ এই 1 নং প্যাটার্নকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 50তম সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ সেম তো আগের মতোই, তাই না? শুধুমাত্র তোমাদেরকে এই প্রশ্নের জন্য এই 1 নং উদ্দীপকটি ব্যবহার করতে হবে, অর্থাৎ এই প্যাটার্নটি ব্যবহার করতে হবে। আবার গ নম্বর প্রশ্নে বলতে পারে 2 নং প্যাটার্ন থেকে বা 2 নং তালিকার যে প্রথম 100টি সংখ্যা সমষ্টি বের করতে হবে। অর্থাৎ এখানে
শুধু পার্থক্য এই জায়গায় যে এখানে উদ্দীপকে প্যাটার্ন দেওয়া আছে দুইটা, এবং প্রথম প্যাটার্নটি হবে খর জন্য এবং 2 নং প্যাটার্নটি হবে ঘ জন্য। তো যাই হোক, জটিলতা এড়াতে আমরা শুধু একটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব এই সবগুলো প্রশ্ন, এবং আরো একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা দেখে নিই। এবার আরো একটি সৃজনশীল প্রশ্ন দেখে নাও। তো এই সৃজনশীল প্রশ্নগুলোতে তোমাদেরকে একটি জ্যামিতিক প্যাটার্ন দিতে পারে, এবং এক্ষেত্রে উদ্দীপকে বলতে পারে যে সমান দৈর্ঘ্যের কাঠি সাহায্যে নিচের জ্যামিতিক প্যাটার্নগুলো তৈরি করা আছে। যেমন তোমরা প্রথমে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাই না? এবং এই ত্রিভুজের এই নিচের রেখাটিকে বলা হয় ভূমি, সেটা তোমরা সবাই জানো, অর্থাৎ এটা হচ্ছে ভূমি। তো যাই হোক, এরকম আরেকটি চিত্র দিয়ে দিতে পারে, অর্থাৎ এটি মানে হবে তোমাদের দ্বিতীয় চিত্র। তো এই ক্ষেত্রে দেখো, প্রথম চিত্রের প্রথম ত্রিভুজের যে ভূমি সেটা নিচে রয়েছে, এবং এই দ্বিতীয় চিত্রের দ্বিতীয় যে ত্রিভুজ আছে, অর্থাৎ এই ত্রিভুজের ভূমি কিন্তু উপরে, অর্থাৎ একটি ত্রিভুজের ভূমি নিচে, অপর ত্রিভুজের ভূমি উপরে। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় চিত্র, এবং এই প্রশ্নটি হুবহু তোমাদের বইতেও আছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের তৃতীয় চিত্র, এবং এই তৃতীয় চিত্রের প্রথম ত্রিভুজের ভূমি নিচে, দ্বিতীয় ত্রিভুজের ভূমি উপরে, এবং তৃতীয় আরো একটি ত্রিভুজের ভূমি হচ্ছে নিচে, অর্থাৎ ভূমি উপর নিচ উপর নিচ, এভাবে তোমাদেরকে সাজিয়ে দিতে পারে। এটা অর্থাৎ এটি হচ্ছে একটি জ্যামিতিক প্যাটার্ন। তো এটা হচ্ছে তোমাদের উদ্দীপক, এবং এই উদ্দীপক থেকে ঠিক সেম আগের মতোই 3টি প্রশ্ন করতে পারে। আমরা শুধু এখানে ক নম্বর যে জ্ঞানমূলক প্রশ্নটি নিয়েছি সেটা তোমাদের উদ্দীপক রিলেটেড। পরবর্তীতে আরো কয়েকটি প্রশ্ন দেব যে জ্ঞানমূলক প্রশ্নে এই উদ্দীপকের সাথে সম্পর্কিত নয় এরকম প্রশ্ন আসতে পারে। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখব। তো প্রথম প্রশ্নটি দেখে নাও, উদ্দীপকের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে মোট 3টি চিত্র দেওয়া আছে, এবং তোমাদেরকে চতুর্থ চিত্রটি নির্ণয় করতে হবে। তারপর দেখো, খ নম্বর প্রশ্নে বলতে পারে যে এই প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ নির্ণয় করো। এবং এটি মূলত ওই আগের প্রশ্নের মতো সেম, শুধুমাত্র উদ্দীপকে আগে ছিল সংখ্যা, এবং এখন দেওয়া আছে কি জ্যামিতিক প্যাটার্ন। তারপর দেখো, এই প্রশ্নটি আরো অন্যভাবে আসতে পারে যে উদ্দীপকের আলোকে একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করো, এবং শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন হবে তা নির্ণয় করো। তারপর দেখো, খ নম্বর প্রশ্নে এই প্রশ্নটি তোমাদেরকে আরো একটু অন্যভাবে করতে পারে যে প্যাটার্নটির পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে 3টি চিত্র দেওয়া আছে, তার পরের চিত্রে যে কাঠির সংখ্যা হবে তা তুমি কিভাবে বের করবে তা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এটিও কিন্তু এই পূর্বের সৃজনশীল প্রশ্নের মতোই। তারপর দেখো, এই ঘ নম্বর প্রশ্নে এভাবে বলতে পারে যে প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠি প্রয়োজন হবে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে চিত্র আছে মোট 3টি, এরকম মোট 100টি চিত্রে মোট কাঠির সংখ্যা কত হবে তা বের করতে হবে। তো এখানে একটি বিষয় বলে রাখি, এই যে দুটি প্রশ্ন, এই যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন হবে এবং প্রথম 100টি চিত্র তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন হবে, এই দুটো প্রশ্নই কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকেই কিন্তু এই অংশে পেঁচ খেয়ে ফেলে। তো আমি বলে রাখি, শততম প্যাটার্ন বলতে বুঝাইছে যে তোমাদের 100তম চিত্রই, ঠিক আছে, ওই 100তম চিত্রেই যে কাঠি লাগবে তা বের করতে হবে। আর এখানে বলা হয়েছে যে প্রথম থেকে 100টি চিত্র পর্যন্ত মোট কতগুলো কাঠি লাগবে তা বের করতে হবে। অর্থাৎ প্রথম 100টি বলতে 1 2 3 এভাবে মোট 100টি চিত্রের কাঠি সংখ্যা, আর শততম প্যাটার্ন বলতে শুধুমাত্র 100তম চিত্রে প্যাটার্নের সংখ্যা বের করতে হবে। তাহলে এবার চলো এই উদ্দীপক এর সাথে সংশ্লিষ্ট নয় এরকম আরো কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখে নিই। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি লিখো। এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে, মার্কস থাকবে 2। এবং জ্ঞানমূলক প্রশ্ন 2 এরকম একটি উদ্দীপক, এরকম একটি প্রশ্ন তোমাদের জ্ঞানমূলক অংশে বা ক নম্বর প্রশ্নে থাকতে পারে যে 5 6 8 11 এই তালিকার পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো। তারপর জ্ঞানমূলক প্রশ্ন 3 এভাবে আসতে পারে, একটি বীজগাণিতিক রাশি দিবে, যেমন ক স্কয়ার যোগ 1। এই বীজগাণিতিক রাশির অষ্টম পদ নির্ণয় করে উহাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তারপর দেখো, জ্ঞানমূলক প্রশ্ন 4 এভাবেও আসতে পারে যে 5 ক বিয়োগ 2 বীজগণিত রাশি দ্বারা প্রকাশিত প্যাটার্নের প্রথম ও দ্বিতীয় পদ দুটির পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এখানে যে বীজগাণিত রাশি দেওয়া আছে, এই প্যাটার্নের প্রথম ও দ্বিতীয় পদ দুটির যে পার্থক্য আছে বা ব্যবধান বা বিয়োগফল আছে তা তোমাদেরকে বের করতে হবে। এবং আরো একটি প্রশ্ন দেখে নাও, জ্ঞানমূলক প্রশ্ন 5, যে 29 ও 41 এই দুটিকে বা এই দুটি সংখ্যাকে
দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে যে দুইটি সংখ্যা দেওয়া আছে তাদেরকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এবং সর্বশেষ প্রশ্নটি দেখে নাও, জ্ঞানমূলক প্রশ্ন 6 যে 45কে দুটি বর্গের সমষ্টি ও অন্তরূপে প্রকাশ করো। অর্থাৎ একটি সংখ্যা দিবে এবং বলবে একে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, আবার দুইটি বর্গের অন্তরূপেও প্রকাশ করতে হবে। তাহলে এবার চলো এই সৃজনশীল প্রশ্নের বা এই জ্ঞানমূলক প্রশ্নের নমুনা উত্তরগুলো কিরূপ হবে তা নিয়ে আলোচনা করা যাক। তোমাদের প্রথম সৃজনশীল প্রশ্নটি ছিল 9, 14, 19, 24 এটি একটি প্যাটার্ন। সো দেখো এখান থেকে প্রশ্নটি হতে পারে যে তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই প্যাটার্নের যে চারটি সংখ্যা দেওয়া আছে তার পরের দুটি অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ পদ নির্ণয় করতে হবে। সো প্রথমে আমরা লিখে নেব যে তালিকার সংখ্যাগুলো হচ্ছে 9, 14, 19 এবং 24, তাই না? তো এবার আমরা এখান থেকে যে পাশাপাশি দুটো সংখ্যা আছে যেমন 9, 14, 14, 19, 19, 24 এগুলোর মধ্যে যে পার্থক্য তাকে লিখবো। প্রথমে দেখো 9 এবং 14 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 14 থেকে 9 বিয়োগ করলে 5। পার্থক্য বলতে বিয়োগফল বোঝায়। আবার 19 এবং 14 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 5। একইভাবে 24 এবং 19 এর মধ্যে যে পার্থক্য তাও 5। তো এখানে লক্ষণীয় বিষয় যে প্রতিবারই পার্থক্য কিন্তু 5, অর্থাৎ পার্থক্য সমান। সো সুতরাং তালিকার পঞ্চম পদ কি হবে? দেখো এখানে মোট 4টি পদ আছে, তাই না? তো আমাদের পঞ্চম পদটা কি হবে দেখো, এর আগে এখানে একটু বিশ্লেষণ করা যাক। দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, তাই না? তো দ্বিতীয় সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে কি প্রথম সংখ্যা যোগ পার্থক্য। তো প্রথম সংখ্যার সাথে যদি পার্থক্য যোগ করি তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় পদ পাওয়া যায়, যেমন 9 এবং 5 যোগ করলে 14 হয়। আবার এই তৃতীয় সংখ্যা বের করতে হলে দ্বিতীয় সংখ্যার সাথে যদি পার্থক্য বের করি যোগ করি তাহলে কিন্তু আমরা তৃতীয় পদ পেয়ে যাই। একইভাবে চতুর্থ পদ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? তৃতীয় পদ এর সাথে পার্থক্য যোগ করতে হবে। অর্থাৎ যে কোনো সংখ্যা বের করতে গেলে তার আগের পদের সাথে পার্থক্য যোগ করতে হয়। তাহলে আমরা পঞ্চম পদ কিভাবে পাবো? তার আগের পদ অর্থাৎ চতুর্থ পদ এর সাথে যোগ করব পার্থক্য। তাহলে আমাদের চতুর্থ পদ কত? 24। তাহলে আমরা চতুর্থ পদের পরিবর্তে লিখতে পারি 24 যোগ হচ্ছে পার্থক্য। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে প্রতিবারই 5। তাহলে দেখো 24 এবং 5 যোগ করলে কি হয়? 29 হয়। এটা হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা। এবার আমরা ষষ্ঠ সংখ্যা বের করব। সো আগের মতোই ষষ্ঠ সংখ্যা কি হবে? তার আগের পদ অর্থাৎ পঞ্চম পদ এর সাথে যোগ হবে পার্থক্য। তাহলে পঞ্চম পদ কত? পঞ্চম পদ আমরা অলরেডি বের করেছি 29। তাহলে পঞ্চম পদের পরিবর্তে লিখব 29 যোগ হচ্ছে পার্থক্যের পরিবর্তে লিখব 5। তাহলে 29 এবং 5 যোগ করলে কি হয়? 34 হয়। এটাই হচ্ছে আমাদের ষষ্ঠ পদ। এবার দেখো আমাদের দ্বিতীয় যে জ্ঞানমূলক প্রশ্ন সেটা কিন্তু এভাবেও আসতে পারে। অর্থাৎ ক যে জ্ঞানমূলক প্রশ্ন সেটা কিন্তু এভাবেও দিতে পারে যে তালিকার ষষ্ঠ পদটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সো এক্ষেত্রে আমরা আগেই ষষ্ঠ পদটা বের করে নেব এবং ষষ্ঠ পদ কিভাবে বের করতে আমরা কিন্তু এর আগে দেখিয়েছি, তাই না? তো অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের পূর্বের প্রশ্নের মতো, তাই না? পূর্বের প্রশ্নের মতো বা নিয়ম অনুসারে আমরা এতটুকু করে ফেললাম। অর্থাৎ ষষ্ঠ পদ আমরা 34 বের করে নিলাম। তো বের করার পর একে আমাদের কি করতে হবে? দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো সেজন্য এখানে তোমরা একটি কৌশল ব্যবহার করবা যে 1 থেকে 11 পর্যন্ত বর্গের যে মান সেগুলো তোমরা আগে রাফ কাগজে লিখে নিবা, বা এগুলো তো তোমরা সবাই মুখস্থ জানো, তারপরে তোমরা রাফ কাগজে একটু সময় ব্যয় করে লিখে নিবা। যারা গণিতে একটু দুর্বল তাদের জন্য এই চার্টটি খুবই লাভজনক হবে। প্রথমে তোমরা দেখো 1 এর বর্গ 1 একে 1, 2 এর বর্গ 2 দুগুণে 4, 3 এর বর্গ 3 3 9, একইভাবে 10 এর বর্গ 10 10 21 100, আর 11 বর্গ 11 11 121। এভাবে এই সংখ্যাগুলো লিখে নিবা পাশাপাশি রাফ কাগজে। সো এবার দেখো আমাদের প্রশ্ন ছিল দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। সমষ্টি বলতে যোগফল বোঝায়। তাহলে দেখো তো এখানে কোন দুইটি সংখ্যা যোগ করলে আমাদের 34 হয়? যেমন 16 এবং 9 যোগ করলে 25 হয়, 16 এবং 25 যোগ করলে 41 হয়ে যায়, কিন্তু আমাদের হবে 34। তাহলে 25 এর সাথে যদি আমরা 4 যোগ করি 29 হয়। আবার 25 এর সাথে যদি 9 যোগ করি তাহলে কিন্তু আমাদের 34 হয়ে যায়, তাই না? তাহলে আমরা লিখতে পারি 9 যোগ 25। এই দেখো 9 এবং 25 যোগ করলে 34 হয়। সো 9 যোগ 25 হচ্ছে 34 এবং 9 কে লেখা যায় দেখো 3 এর বর্গ এবং 25 কে লেখা যায় 5 এর বর্গ। তাহলে আমরা লিখতে পারি 9 সমান 3 এর বর্গ যোগ 25 কে লিখতে পারি 5 এর বর্গ। সো দেখো আমরা ষষ্ঠ পদ অর্থাৎ 34 কে দুটি বর্গের এখানে এটা একটা সংখ্যা যা বর্গ আছে, এখানে আরেকটি সংখ্যা যা বর্গ আছে, তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে বা যোগফল রূপে প্রকাশ করলাম। তো এতটুকু করতে পারলে তোমরা মার্কস পেয়ে যাবে 2। আর এতটুকু তোমরা এই যে বক্সটি দেখিয়েছি এটা তোমরা রাফ কাগজে
এবার আমরা চলে আসলাম আমাদের সৃজনশীল প্রশ্নে খতে। খতে দেখো প্রশ্নটি এভাবে আসতে পারে যে প্যাটার্নকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ উদ্দীপকের যে প্যাটার্ন আছে একে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ, আবার এতটুকু বলতে পারে যে প্রকাশ করো, আবার প্রকাশ করে এই সাথে এই প্রশ্নের সাথে এতটুকু আবার যোগ করে দিতে পারে যে 50তম সংখ্যাটি বের করো। সো এক্ষেত্রে তোমরা প্রথমে আগে যে প্যাটার্ন আছে একে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করবে। সো সেজন্য আমরা আগের মতো লিখবো যে তালিকার সংখ্যাগুলো হচ্ছে 9, 14, 19, 24 আর পাশাপাশি সংখ্যা দুটো পার্থক্য হচ্ছে 5। এগুলো আমরা আগের মতো বের করে নেব এবং প্রতিবার পার্থক্য হচ্ছে কত 5। সো এবার দেখো এখানে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 9, আমরা লিখে নিলাম 9 এবং এই 9 কে আমরা ভেঙে লিখবো, ঠিক আছে। সো ভেঙে লেখার জন্য তোমাদের একটি কৌশল বলে রাখি, তোমরা প্রথম পদ বলে 9 লিখবা, এখানে যাই থাকুক তা লিখবা। লিখার পর তোমরা এখানে করবে কি, তোমাদের যে এই প্রশ্নের অঙ্কটি করবা, যে প্রশ্নটি করবা সেই প্রশ্নের যে পার্থক্য থাকবে সেই পার্থক্য গুণ 1, এতটুকু মনে রাখবা। সো দেখো এখানে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে এই প্রশ্নের জন্য 5, তাহলে আমরা লিখবো 5 গুণ 1, অর্থাৎ পার্থক্য গুণ 1 লিখবো। সো যদি তোমার প্রশ্নে যে প্রশ্নটি আসতে পারে ওই প্রশ্নে যদি পার্থক্য 6 থাকে তাহলে তোমরা প্রথমে লিখে নিবা 6 গুণ 1, অর্থাৎ পার্থক্য গুণ 1, এতটুকু মনে রাখবা। সো একইভাবে আমরা দ্বিতীয় পদ লিখবো, দ্বিতীয় পদ হচ্ছে 14, একে আমরা লিখতে পারি পার্থক্য গুণ 2 লিখবো এবার। তো একইভাবে তৃতীয় পদ হচ্ছে 19, একে লিখবো পার্থক্য গুণ 3। একইভাবে চতুর্থ যে পদ সেটা হচ্ছে 24, একে লিখবো পার্থক্য গুণ 4, অর্থাৎ 5 গুণ 4। এবার লক্ষ্য করো আমরা যে 5 গুণ 1 লিখেছি, 5 একে কি হয়, 5 একে 5 হয়, তাই না? কিন্তু এখানে হওয়ার কথা ছিল 9, তাহলে আমরা 5 একে 5 কম লিখলাম, তাই না? কত কম লিখলাম, 5 লিখেছি, ছিল 9, তাহলে আমরা 4 কম লিখেছি, তাহলে আমরা এখানে আবার 4 যোগ করে দেব। সো যেহেতু কম লিখেছি কাজে যোগ করতে হবে, যোগ লিখবো 4। তো এরকম তোমাদের কোনো একটি প্রশ্নে মানে হতে পারে যে তোমাদেরকে তোমরা বেশি লিখে ফেলেছো, এক্ষেত্রে তোমরা বিয়োগ করবা। হ্যাঁ, যদি বেশি লিখে ফেলো যতটুকু বেশি লিখবা তা তোমরা বিয়োগ করে দিবা। আর যেহেতু আমরা এখানে কম হয়েছে, আমাদের 5 কে গুণ করলে 5 হয়, সংখ্যাটি ছিল 9, তাহলে কম লিখেছি এই জন্য আমরা যোগ করে নিলাম। যদি বেশি হয় তাহলে তোমরা বিয়োগ করে নিবা। সো একইভাবে এখানে দেখো 5 গুণ 2 অর্থাৎ 5 গুণ 10 হয়, আমরা কম লিখেছি, আমাদের ছিল হচ্ছে 14, আমরা লিখেছি 10, তাহলে 4 কম লিখেছি, তাহলে আমরা 4 আমরা যোগ করে নিলাম। একইভাবে প্রত্যেকটিতে দেখো 4 আমরা কম লিখেছি, যেমন 4 5 20 হয়, আর এখানে ছিল 24, তাহলে আমরা 4 কম লিখেছি, তাহলে আমরা 4 যোগ করে দিলাম। সো এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে, কোন বিষয়গুলো বা কোন অংশটুকু তোমাদের এই প্রত্যেকটা পদে কমন আছে। তো দেখো বা মিল আছে, যেমন 5 প্রত্যেকটি অংশেই কিন্তু মিল আছে, প্রথমেই 5 আছে, তারপর এই গুণ, অর্থাৎ এই অংশটুকু তোমাদের প্রত্যেকটিতেই সেম একই রয়েছে বা সমান রয়েছে, এবং 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ, তাই না? এই অংশটুকু মিল রয়েছে। আবার শেষের দিকে যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4, এই এতটুকু মিল রয়েছে, শুধু অমিল রয়েছে এখানে যে 1 2 3 4। তো এক্ষেত্রে তোমরা করবা কি, আমরা এবার কতম পদ বা বীজগাণিতিক রাশি বের করব। তো আমাদের কতম পদে কি হবে, যতটুকু মিল রয়েছে ততটুকু আমাদের কতম পদেও থাকবে। যেমন এখানে 5 গুণ আছে প্রত্যেকটি পদেই, কাজেই কতম পদে কি থাকবে, 5 গুণ থাকবে, এবং শেষের দিকে কি থাকবে, যোগ 4, যেহেতু প্রত্যেকটিতে আছে কাজে এখানে শেষে যোগ 4 থাকবে। এবং মাঝখানে কি হবে দেখো, মাঝখানে একবার হয়েছে 1 2 3 4। সো মানে এখানে লক্ষ্য করো যখন প্রথম পদ আমরা লিখেছি তখন কিন্তু 1 হয়েছে, তাই না? আবার যখন দ্বিতীয় পদ লিখেছি তখন কিন্তু 2 হয়েছে, যখন তৃতীয় পদ লিখেছি তখন 3 হয়েছে, যখন আমরা চতুর্থ পদ লিখেছি তখন 4 হয়েছে। সো এবার বলো তো, যদি আমরা এখানে পঞ্চম পদ লিখতাম তাহলে এখানে কত হতো, অবশ্যই 5 হতো। যদি ষষ্ঠ পদ লিখি তাহলে এখানে কি হবে, অবশ্যই 6 হবে। তাহলে বলো তো, যদি কতম পদ হয় তাহলে মাঝখানে কি হবে, কতম পদ হলে মাঝখানে ক হবে, কাজে আমরা লিখতে পারি এখানে মাঝখানে ক। সো দেখো 5 এবং ক গুণ করলে কি হয়, 5 ক হয়, যোগ থাকবে 4। তো এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। সো যদি তোমাদের বলে যে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো, তাহলে তোমরা এতটুকু লিখবা যে সুতরাং বা কাজেই প্রদত্ত প্যাটার্নটি 5 ক যোগ 4, এই যে এটা 5 ক যোগ 4 এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, এই বলে শেষ করে দিবা। কিন্তু তার সাথে যদি এতটুকু থাকে যে 50তম সংখ্যাটি বের করো, তাহলে তোমাদেরকে এখান থেকে 50তম সংখ্যাটি বের করতে হবে। সো দেখো আমরা 50তম সংখ্যা বের করব। সো লিখবো প্রদত্ত প্যাটার্নটির 50তম পদ হচ্ছে বা 50তম সংখ্যা হচ্ছে কি। তো তোমরা তোমাদের আগে বলেছিলাম যে এখানে যখন আমরা প্রথম পদ বের করি তখন 1 হয়, যখন চতুর্থ পদ বের করি তখন 4 হয়, তাহলে প্রথম পদ যখন আমরা বের করি তখন মাঝখানে ক হয়, তাহলে 50তম পদ বের করলে মাঝখানে কি হবে, অবশ্যই 50 হবে। তার মানে লিখতে পারি 5 গুণ 50, এখানে 4 এর পরিবর্তে যখন আমরা 50তম
পদ বের করব, তো মাঝখানে 50 হবে, তার মানে 5 গুণ 50 যোগ হচ্ছে 4। এবার দেখো 5 এবং 50 গুণ করলে কি হয়, 250 হয় বা 250 হয়, তার সাথে যোগ হবে 4। এবার 250 এবং 4 যোগ করলে 254 হয়। এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। এবার তোমাদের যে খ নম্বর প্রশ্ন, সেটা কিন্তু অন্যভাবেও আসতে পারে। এভাবে বলতে পারে যে প্যাটার্নটির পরবর্তী দুইটি সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে পরের দুটো সংখ্যা আছে তা তুমি কিভাবে বের করবে তা লিখতে হবে। তো এটা আমাদের এর আগে আলোচনা যেভাবে করেছিলাম সেভাবেই পাশাপাশি দুটো সংখ্যা পার্থক্য বের করব। প্রতিবার যে পার্থক্য 5 তা আমরা বলে নিব। তো আমরা পঞ্চপদ আমরা বের করেছিলাম আগে যেভাবে ব্যাখ্যা করেছিলাম সেভাবেই তোমরা পঞ্চপদ বের করবে, একইভাবে ষষ্ঠ পদ বের করবে, তাই না? তো এভাবে তোমরা সপ্তম পদ, অষ্টম পদ বের করে নেবে। সো আমাদের প্রশ্ন ছিল যে পরবর্তী 4টি সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আমরা এভাবে কি করব, পরবর্তী 4টি সংখ্যা বের করতে পারি। আমরা এভাবেই লিখব। এবার তোমরা গ নম্বর প্রশ্নটা দেখে নাও। গ নম্বর প্রশ্নে বলতে পারে, এটি কিন্তু খুবই কমন একটি প্রশ্ন, যে তালিকায় প্রথমে 100টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এখানে আমি 100টি লিখলাম, তোমাদের প্রশ্নে 30টি আসতে পারে, 50টিও আসতে পারে, 60টিও আসতে পারে। তো যাই হোক, তো এরকমই একটি সংখ্যা দিয়ে বলবে প্রথম এতটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা করব কি, সমষ্টি নির্ণয় সূত্রটা আগে তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। সো আমাদের সমষ্টি বের করতে হলে কি কি লাগবে, প্রথম সংখ্যা লাগবে, অর্থাৎ ওই প্যাটার্নটির প্রথম সংখ্যা। সো দেখো, প্রথম 100টি সংখ্যা যখন আমরা বের করব বা তাদের যোগফল যখন বের করব, তখন তাদের প্রথম সংখ্যা কি, প্রথম সংখ্যা অবশ্যই 9, তাই না? এই প্যাটার্নটির প্রথম সংখ্যা হচ্ছে 9। সো আমাদের প্রথম সংখ্যা কিন্তু অলরেডি জানা আছে। তো প্রথম সংখ্যা হচ্ছে 9। আর কি লাগবে, শেষ সংখ্যা লাগবে আর পদ সংখ্যা লাগবে। সো যেহেতু 100টি সংখ্যার সমষ্টি বের করতে বলা হয়েছে, কাজে পদ সংখ্যা হবে 100। যদি বলে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে পদ সংখ্যা হবে 50। তো যাই হোক, আমাদের বলছে প্রথম 100টি, তার মানে পদ সংখ্যা হচ্ছে 100। এবার আমাদেরকে জানতে হবে শেষ সংখ্যা কত। তো এখানে শেষ সংখ্যা কি হবে, এখানে একটু পেজ আছে, পেজটি বলি। যে যদি বলে 100টি সংখ্যা, তাহলে বলো তো শেষ সংখ্যা কি হবে, শেষ সংখ্যা হবে 100তম পদ, তাই না? যেহেতু সংখ্যা মোট 100টি, তাহলে শেষ সংখ্যা হবে 100তম পদ। যদি বলে 50টি সংখ্যার সমষ্টি, তাহলে শেষ পদ বা শেষ সংখ্যা হবে 50তম সংখ্যা, তাই না? যদি বলে প্রথম 70টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে পদ সংখ্যা হবে 70 এবং আমাদের সর্বশেষ সংখ্যা হবে 70তম পদ। তো যাই হোক, আমাদের যেহেতু বলছে 100তম সংখ্যা সমষ্টি, তার মানে পদ সংখ্যা হচ্ছে 100 এবং তার শেষ যে সংখ্যা সেটা হবে 100তম সংখ্যা। তো আমরা যদি এর আগে বের করি, যেমন খতে যদি পাই যে কতম পদ 5 যোগ 1, যদি আমরা আমাদের প্রশ্ন এভাবে থাকে যে খ নম্বর প্রশ্নে যদি এভাবে বলে যে বীজগাণিতিক রাশি বের করো, তাহলে কিন্তু আমরা অলরেডি বীজগাণিতিক রাশি বের করে ফেলেছি, তাই না? তো আমরা লিখতে পারি এরকম যে খতে প্রাপ্ত প্যাটার্নটির কতম পদ হচ্ছে 5 যোগ 4। তো যদি তোমরা এটা বের করে না থাকো, যেমন খ নম্বর প্রশ্নে যদি না বলে থাকে যে বীজগাণিতিক রাশি বের করো, তখন কিন্তু তোমাকে বীজগাণিতিক রাশি এই অংশে এবার মানে এখন বের করতে হবে। তো যেহেতু আমি এর আগে দেখিয়েছি যে বীজগাণিতিক রাশি বের করার নিয়ম, আমরা ধরে নিলাম আমাদের খ নম্বর প্রশ্নে বীজগাণিতিক রাশির কথা চাওয়া হয়েছে এবং আমরা সেটা বের করেছি। তো আমরা ধরে নিলাম যে বের করেছি কত, 5 যোগ 4। তোমরা কিন্তু মানে এর আগে দেখিয়েছি যে কতম পদ হচ্ছে এই প্যাটার্নটির 5 যোগ 4। সো এবার আমরা আমাদের যে শেষ সংখ্যা অর্থাৎ 100তম যে সংখ্যা সেটা বের করব। সো দেখো, প্যাটার্নটির শেষ সংখ্যা অর্থাৎ 100তম যে পদ বা সংখ্যা সেটা কি হবে, এখানে ক এর পরিবর্তে আমরা 100 বসাবো, তার মানে 5 গুণ 100 যোগ 4। তো যদি আমি আবার বলি, যদি বলতো 50টি সংখ্যার সমষ্টি, তখন আমাদের শেষ সংখ্যা কি হবে, 50তম পদ হবে, তাই না? তো এখানে আমরা ক এর পরিবর্তে তখন আমরা 50 বসাতাম। সো যেহেতু 100তম পদ মানে 100টি সংখ্যার সমষ্টি বের করব, তার মানে শেষ সংখ্যা হচ্ছে 100তম পদ এবং এক্ষেত্রে ক এর পরিবর্তে আমরা কি লিখবো, 100 লিখবো। সো দেখো, 5 এবং 100 গুণ করলে হবে 500 যোগ হচ্ছে 4, 500 এবং 4 যোগ করলে 504। সো আমরা শেষ সংখ্যা পেয়ে গেলাম। সো এবার আমরা এই সূত্রে এই মানগুলো বসিয়ে নেব। সো দেখো, প্রথম সংখ্যা হচ্ছে কত, আমার 9। সো লিখে নিলাম প্রথম সংখ্যার পরিবর্তে 9 যোগ শেষ সংখ্যা হচ্ছে আমাদের 504। সো লিখে নিলাম 504 ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যার মান হচ্ছে 100, লিখে নিলাম 100। এবার দেখো, 9 এবং 504 যোগ করলে হবে 513, নিচে থাকবে 2 গুণ হচ্ছে 100।
তাই না? তোমরা এই লাইনটি কিন্তু নিচে লিখতে পারো, আমার এই পেজটিতে জায়গা হয়নি, বাট আমি একটু অ্যাডজাস্ট করে সাইডে লিখে নিলাম। সো দেখো 2 এবং 100 কে ভাগ করা যায় কতবার? 50 বার। সো এবার আমরা 513 এবং 50 গুণ করলে আমাদের মানটি হবে 25,650। তার মানে ওই তালিকার যে প্রথম 100টি সংখ্যা সমষ্টি সেটা হবে 25,650। এবার আমরা চলে আসলাম আমাদের সৃজনশীল প্রশ্ন 2 এ। সো এই ক্ষেত্রে তোমাদেরকে একটি চিত্র দিতে পারে, হ্যাঁ, একটি জ্যামিতিক প্যাটার্ন দিতে পারে, বলবে এটা একটা প্যাটার্ন, এবং বলতে পারে যে সমান সংখ্যক কাঠি দ্বারা এই প্যাটার্নগুলো তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই যে আহ, এখান থেকে উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট যে ক নাম্বার প্রশ্ন যেভাবে হতে পারে সেটা বলতে পারে এইভাবে, যে 3টি চিত্র দিয়ে বলবে চতুর্থ চিত্র বা পঞ্চম চিত্র তৈরি করো, তাই না? এবং করে আহ, অনেক সময় বলে যে তৈরি করো বলে শেষ করে দেবে, আবার অনেক সময় তৈরি করে বলতে পারে যে কাঠের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এক্ষেত্রে তোমরা কি করবে, প্যাটার্নটি চতুর্থ চিত্র হবে কিরূপ। সো এখানে অনেকেই কিন্তু পেস্কে যাও, অনেকেই কিন্তু পেস্কে যাও। সো এক্ষেত্রে আমি সবচেয়ে সহজ উপায়টি তোমাদেরকে বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। যে চতুর্থ চিত্রটি বের করার নিয়ম হচ্ছে, তোমাদের এখানে মোট চিত্র আছে কয়টা? 3টা। তাহলে আমরা চতুর্থটা মান ঠিক পরেরটা বের করব। তাহলে পরেরটা বের করার জন্য তার আগের যে চিত্র অর্থাৎ তৃতীয় চিত্র, এটা তোমরা আগে এঁকে নেবে। ধরে নাও এটা হচ্ছে আমাদের তৃতীয় চিত্র, আমরা আগে এটা এঁকে নিলাম, ঠিক আছে? তো আঁকার পর আমরা যে প্রথম যে চিত্রটি আছে, প্রথম চিত্রটিকে আমরা এই চিত্রের ডান দিকে বসিয়ে দেব, ঠিক আছে? তো এভাবে ডান দিকে বসিয়ে দেব। সো এখানে আবার একটি পেজ আছে এই চিত্রের মধ্যে, দেখো এটা কিন্তু একটি ত্রিভুজ, তাই না? প্রত্যেকটি দিকে ত্রিভুজ রয়েছে। আবার এই ত্রিভুজের ভূমি কোথায়? ভূমি হচ্ছে নিচে। আবার এই চিত্রেরও এই প্রথম যে ত্রিভুজ তার ভূমি হচ্ছে নিচে, কিন্তু তার সাথে যে আরো একটি ত্রিভুজ আছে তার ভূমি কিন্তু উপরে চলে গেছে। দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি কিন্তু উপরে, তার মানে প্রথম ত্রিভুজের ভূমি নিচে, পরের ত্রিভুজের ভূমি উপরে। আবার এর পরের চিত্রে দেখো প্রথম ত্রিভুজের ভূমি নিচে, তাই না? তার মানে প্রথম প্রথম যে ত্রিভুজ সেগুলো ভূমি কিন্তু নিচেই থাকে, কিন্তু এর পরের যে ত্রিভুজ তার ভূমি চলে যায় উপরে, আবার এর পরের ত্রিভুজের ভূমি চলে আসে নিচে। তার মানে ভূমি নিচে, ভূমি উপর, ভূমি নিচে, তার মানে এর পরের চিত্রের ভূমি হয়ে যাবে উপর। সো এখানে দেখো এই ত্রিভুজের ভূমি কি হয়ে যাবে? উপর হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম যে চিত্রের ত্রিভুজ তার ভূমি চলে যাবে উপরে। সো এটাকে আমরা ঘুরিয়ে দেব, হ্যাঁ, ঘুরিয়ে দিয়ে আমরা এর সাথে এভাবে জোড়া লাগিয়ে দেব, বাস হয়ে যাবে আমাদের চতুর্থ চিত্র। সো আমি আবার বলি, চতুর্থ চিত্রটি এরকম হবে যে তার আগের চিত্রের সাথে প্রথম চিত্রের কি করব, আমরা যোগ করে দেব, হ্যাঁ। কোন দিকে যোগ করব? ডান দিকে যোগ করব। আর যদি বলে পঞ্চম চিত্র আঁকো, তাহলে আমরা এই চতুর্থ চিত্রটি আগে আঁকবো, তারপর আবার তার সাথে ডান দিকে যোগ করব প্রথম চিত্র। তার মানে যে চিত্রই বলুক না কেন তার ঠিক আগের চিত্র তোমরা আগে আঁকবে, এবং সব শেষে কি করবে, ডান দিকে প্রথম চিত্রটি নিয়ে আসবে, হ্যাঁ। নিয়ে আসার পর যদি কোনো গ্যাপ থাকে, সো গ্যাপ থাকলে তোমরা গ্যাপটা ফিল আপ করে দেবে, হ্যাঁ। তো এভাবেই তোমরা এই চতুর্থ চিত্রটি এঁকে নেবে। এবার বলতে পারে কাঠির সংখ্যা। সো এখান থেকে তোমাদেরকে গুনতে হবে যে কাঠি কতটি আছে। সো দেখো এখানে প্রথমে আমরা এদিকে গুনি কাঠি, 1 2 3 4 5, এরপর আমরা উপরের দিকে যাই 6 7 8 9, তার মানে কাঠির সংখ্যা হচ্ছে 9। সো আমরা এই বিষয়টিকে আরেকটু অন্যভাবে বোঝাই। মনে করো তোমাদের প্রশ্নে কিন্তু এই চিত্র দিয়েই যে আসবে তা কিন্তু না, এই চিত্রটি চেঞ্জ করেও আসতে পারে। মনে করো এরকম 4টি চিত্র দিল, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র। সো তোমরা, তোমাদের যদি বলে যে পঞ্চম চিত্র আঁকো, তাহলে কি করবে? আমি আগে যেভাবে বলেছিলাম, আমাদের চতুর্থ চিত্রটি লাগবে। যদি পঞ্চম চিত্র আঁকি তাহলে চতুর্থ চিত্র লাগবে। সো আমরা চতুর্থ চিত্রটিকে প্রথমে আগে এঁকে নেব। আঁকার পর কি করব? প্রথম চিত্রটিকে এই চিত্রে বা চতুর্থ চিত্রের ডান দিকে বসিয়ে নেব। সো দেখো প্রথম চিত্র হচ্ছে এটা, একে আমরা ডান দিকে বসিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের পঞ্চম চিত্র। এবার এই চিত্রটি তোমাদের এই যে উদ্দীপক সেটা কিন্তু এভাবে আসতে পারে, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে মনে করো আমাদের তৃতীয় চিত্র। যদি বলে চতুর্থ চিত্র আঁকো, তাহলে আমাদের কোন চিত্র লাগবে? চতুর্থ চিত্র আঁকতে গেলে তার আগের চিত্র অর্থাৎ তৃতীয় চিত্র লাগবে। সো আমরা তৃতীয় চিত্রটি আগে আঁকবো, আঁকার পর ডান দিকে কোনটা আনবো? প্রথম চিত্র। তার মানে এই যে এটা, এটা আমরা ডান দিকে বসিয়ে দেবো, বাস হয়ে যাবে আমাদের চতুর্থ চিত্র। এরপর তোমরা কাঠি গুনে বলে নেবে যে কাঠির সংখ্যা হচ্ছে এত। তো দেখো এখানে আমি আরো একটি চিত্র তোমাদের বোঝানোর সুবিধার্থে নিয়ে আসলাম। এরকম যদি চিত্র আসে তাহলে তোমাদের চতুর্থ চিত্র কি হবে? প্রথমে আঁকতে হবে তোমাদের, যেহেতু চতুর্থ চিত্র আঁকবো তার মানে লাগবে ঠিক এর আগের চিত্র অর্থাৎ তৃতীয় চিত্র। এই যে
তৃতীয় চিত্র আমরা প্রথমে এঁকে নেব। মনে করো এঁকে নিলাম। এবার আমরা কি করব, এই প্রথম যে চিত্র একে বসাবো কোন দিকে, হাতের ডান দিকে। সো এই চিত্রটাকে আমরা ডান দিকে আবার রাখবো এখানে। বাস, হয়ে গেল আমাদের চতুর্থ চিত্র। এবার যদি বলে পঞ্চম চিত্র, তাহলে কি করতে হবে, এই চতুর্থ চিত্রের সাথে ডান দিকে আমরা এই প্রথম চিত্র যোগ করে দিলেই হয়ে যাবে পঞ্চম চিত্র। তো আমাদের খ নম্বর যে প্রশ্ন এভাবে আসতে পারে যে উদ্দীপকের আলোকে একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন তা নির্ণয় করো। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে শততম প্যাটার্ন বলতে কি বোঝানো হয়েছে, শত বলতে আমরা জানি 100, এবং 100তম প্যাটার্ন অর্থাৎ 100তম যে চিত্র হবে ওই চিত্রের কাঠি সংখ্যা, অর্থাৎ শুধুমাত্র 100তম চিত্রের কাঠি সংখ্যা আমাদেরকে বের করতে হবে। সো দেখো, এগুলা কিন্তু আমাদের আগের মতোই, আমাদের যে প্রথম যে সৃজনশীল প্রশ্ন ছিল সংখ্যার প্যাটার্ন, এভাবেই আমরা কি করব, প্রথমে লিখবো যে প্রথম চিত্রে কাঠি সংখ্যা। তোমাদের মনে আছে তো যে প্রথম সৃজনশীল প্রশ্ন ছিল তখন কিন্তু আমরা সংখ্যা দিয়ে, তখন আমাদের সংখ্যা দেওয়া ছিল, বাট এখন সংখ্যা দেওয়া না, চিত্র দেওয়া। সো আমরা এই চিত্রকে সংখ্যায় রূপান্তর করব কিভাবে, দেখো এখানে বলছে কাঠি। তো এই প্রথম যে চিত্র ওই চিত্রের কাঠির সংখ্যা কতটি, 3টি। সো আমরা লিখলাম 3। এবার এই দ্বিতীয় যে চিত্র ওই চিত্রের কাঠির সংখ্যা কত, দেখো 1 2 3 4 5, আমরা লিখলাম দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা 5। কিভাবে, এই চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 7। সো দেখো এই প্রথম প্রশ্নের সাথে এই যে প্রশ্নের অর্থাৎ সংখ্যার প্যাটার্নের সাথে জ্যামিতিক প্যাটার্নের পার্থক্য হচ্ছে শুধু এই এতটুকু যে প্রথম প্রশ্নের সংখ্যা সরাসরি দেওয়া ছিল, আর এখানে সংখ্যা না দিয়ে চিত্র দিয়েছে, এবং এই চিত্র থেকে আমাদের এই চিত্রটিকে আমাদের সংখ্যায় রূপান্তর করতে হবে। সো আমরা কাঠের সংখ্যা আকারে লিখে দিলাম, এতটুকু শুধু পার্থক্য, বাকি সবগুলো কিন্তু মিল রয়েছে। সো দেখো আগের মতো আমরা লিখবো যে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 2, এখানে পার্থক্য কত 2। সো প্রতিবার কাঠের সংখ্যা পার্থক্য হচ্ছে আমাদের 2। সো প্যাটার্নটি প্রথম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 3, একে আমরা ভেঙে লিখবো। সো যেহেতু আমরা বীজগণিত রাশি বের করব, সো এজন্য আমরা এই প্রত্যেকটি সংখ্যাকে সাজিয়ে লিখবো। সো প্রথমে রয়েছে 3, এই 3 কে আমরা লিখবো কিভাবে মনে আছে তো, আমরা বলেছিলাম যে পার্থক্য গুণ 1 লিখবো। আমাদের পার্থক্য কত, এবার পার্থক্য হচ্ছে 2। সো আমরা লিখবো 2 গুণ 1। একইভাবে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 5, একে লিখতে পারি পার্থক্য গুণ 2। নিচেও তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে 7, একে লিখতে পারি পার্থক্য গুণ 3। সো এবার দেখো এখানে পার্থক্য এবং 1 গুণ করলে কি হয়, অর্থাৎ 2 একে 2 হয়, কিন্তু ছিল আমাদের 3, আমরা কিন্তু কম লিখেছি। কত কম লিখেছি, 2 একে 2, 1 কম লিখেছি। সো আমরা 1 বাড়িয়ে দেব। একইভাবে এখানেও দেখো 2 দুগুণে 4 হয়, 1 কম লিখেছি, 1 বাড়িয়ে দিলাম। এখানে দেখো 3 দুগুণে 6 হয়, ছিল কিন্তু 7। সো 1 আমরা কম লিখেছি, 1 আমরা বাড়িয়ে দিলাম। সো এবার মিল রয়েছে কতটুকু, দেখো এই এতটুকু মিল রয়েছে, তাই না? সো এবার আমরা কতম পদ বের করব। সো কতম পদে যতটুকু মিল আছে অতটুকু আমাদের ঠিক থাকবে, অর্থাৎ 2 গুণ ঠিক থাকবে, এবং শেষের দিকে যোগ 1 ঠিক থাকবে। মাঝখানে দেখো প্রথম চিত্রে তখন 1, দ্বিতীয় চিত্রের কথা যখন বলবো তখন কিন্তু মাঝখানে 2, তৃতীয় চিত্রের বেলা মাঝখানে 3, তাহলে পঞ্চম চিত্রের বেলা মাঝখানে 5। সো কতম পদের বেলা মাঝখানে কি হবে, ক হবে। সো 2 এবং ক গুণ করলে কি হয়, 2 ক যোগ হচ্ছে 1। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। সো আমরা বলবো যে প্রদত্ত প্যাটার্নটি 2 ক যোগ 1 এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। সো যদি বলে যে কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, এই রাশিকে সমর্থন করে বলে আনসার দিয়ে দেব। আর যদি বলে একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করো, তাহলে এতটুকু শেষ। কিন্তু যদি তার সাথে এতটুকু বাড়িয়ে দেয় যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠের প্রয়োজন, তো শততম বলতে কি বোঝায়, 100তম, এবং 100তম প্যাটার্ন বলতে 100তম চিত্রে, তার মানে শুধুমাত্র 100তম চিত্রের যে কাঠের সংখ্যা তা বের করতে হবে, শুধুমাত্র 100তম চিত্রে। সো আমরা এবার 100তম বা শততম চিত্রের বা প্যাটার্ন তৈরিতে যে কাঠের সংখ্যা তা বের করব। তো সেজন্য আমাদের বীজগাণিতিক রাশি লাগবে, এবং এটা আমরা অলরেডি বের করেছি, 2 ক যোগ 1। সো এবার আমরা কতে বসাবো 100, যেহেতু শততম প্যাটার্ন তার মানে ক এর পরিবর্তে লিখবো 100, 2 গুণ 100 যোগ হচ্ছে 1। সো 2 এবং 100 গুণ করলে হবে 200 যোগ 1, এবং 200 এবং 1 যোগ করলে 201। এটাই হচ্ছে আমাদের শততম বা 100তম চিত্রের কাঠির সংখ্যা। এবার এখান থেকে যে দ্বিতীয় অর্থাৎ খ নম্বর প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, বলতে পারে যে প্যাটার্নটির পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। সো এই জন্য আমরা কিন্তু আগের মতো, এটা কিন্তু অলরেডি আমরা আগে আলোচনা করেছি, শুধু পার্থক্য হচ্ছে এখানে যে সংখ্যা আগে দেওয়া ছিল, বাট এখানে প্রথম সৃজনশীল প্রশ্নের সংখ্যা দেওয়া ছিল, আর এখানে চিত্র দেওয়া আছে, কাজে এই চিত্রকে আমরা সংখ্যায় রূপান্তর করলাম।
সো এবার এখানে পার্থক্য বের করব, পার্থক্য হচ্ছে 2, এখানে পার্থক্য 2। সো প্রতিবারই পার্থক্য হচ্ছে 2, আমরা লিখে নিলাম। সো প্যাটার্নটি চতুর্থ চিত্রে যে কাঠের সংখ্যা কিভাবে হবে, সো আমরা দেখো এখানে এই যে দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা আমরা কিভাবে পাওয়া যায়, প্রথম চিত্রের কাঠের সংখ্যা যোগ হচ্ছে পার্থক্য, এটা কিন্তু আমরা এর আগেও কিন্তু বলে এসেছি, তাই না? আবার অর্থাৎ 3 যোগ 2 অর্থাৎ 5। আবার তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা হচ্ছে এর আগের চিত্রের কাঠের সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় চিত্রের কাঠের সংখ্যা এর সাথে যোগ করতে পার্থক্য, তাহলে 5 এবং 2 যোগ করলে 7 হয়। তাহলে চতুর্থ চিত্রের যে কাঠের সংখ্যা হবে তা হচ্ছে তার আগের চিত্রের অর্থাৎ তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা যোগ পার্থক্য। সো দেখো তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা যোগ পার্থক্য, এটা হবে আমাদের চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা। তো তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা কত আমাদের 7, আমরা লিখলাম 7 যোগ হচ্ছে পার্থক্য কত, পার্থক্য তো 2, তার মানে 7 যোগ 2 অর্থাৎ 9। এটাই হচ্ছে আমাদের চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা আমরা বের করলাম। যদি বলে কিভাবে বের করবে, আমরা এভাবে বের করব। সো এটা হচ্ছে আমাদের আনসার। এবার দেখে নেই আমাদের সর্বশেষ যে গ নাম্বার প্রশ্নটি কিভাবে আসতে পারে। সো এই প্রশ্নটি এবার বলতে পারে যে প্রথম 100টি চিত্র তৈরি করতে কতগুলো মোট কাঠির প্রয়োজন তা নির্ণয় করো। সো এখানে 100 দিতে পারে, 50 দিতে পারে। সো যাই হোক, আমি এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এখানে প্রথম 100টি বলতে কি বোঝানো হয়েছে, 1 থেকে 100টি অর্থাৎ প্রথম 100টি, 1 2 3 থেকে মানে এভাবে শুরু করলে মোট 100 পর্যন্ত যতটি চিত্র হবে, এই 100 পর্যন্ত ততটি চিত্রের মোট যে কাঠির সংখ্যা অর্থাৎ সমষ্টি তা বের করতে হবে। সো আমরা আগের মতোই আমাদের সমষ্টির সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আমাদের প্রথম সংখ্যা কি, প্রথম চিত্রের কাঠির সংখ্যা অর্থাৎ 3, এবং পদ সংখ্যা কত, যেহেতু আমরা 100তম চিত্রের কাঠির সংখ্যা বের করব তার মানে পদ সংখ্যা হচ্ছে 100। সো আমরা খ থেকে প্রাপ্ত প্যাটার্নটির কতম পদ বা বীজগাণিতিক রাশি যদি বের করে থাকো, তাহলে তোমরা লিখবা যে খতে প্রাপ্ত যে প্যাটার্নটির কতম পদ হচ্ছে 2 ক যোগ 1। যদি এটা বের করে না থাকো, আমরা কিন্তু এর আগে বের করেছি, যদি ওই প্রশ্নে কতম পদ বা বীজগাণিতিক রাশি বের করতে না বলে, সো তোমরা ওইখানে বের করবা না। তো যেহেতু খতম প্রশ্নে বের করবা না, কাজে এই ক্ষেত্রে গ প্রশ্নে অবশ্যই এই বীজগাণিতিক রাশিটি বের করতে হবে। তো বের করবা, আর যদি এর আগে বের করে থাকো তোমরা এইভাবে লিখবা যে খতে প্রাপ্ত কতম পদ হচ্ছে 2 ক যোগ 1। তো এবার আমরা এই যে 100তম মানে শেষ চিত্রে, তো যেহেতু শেষ চিত্র তার মানে যেহেতু মোট চিত্র হচ্ছে 100টি, কাজে শেষ চিত্র হবে 100তম চিত্র, তার মানে 100তম প্যাটার্নের যে কাঠির সংখ্যা, তাহলে কি হবে, ওইখানে ক এর পরিবর্তে আমরা 100 বসাবো, তার মানে 2 গুণ 100 যোগ হচ্ছে 1, আমরা 2 এবং 100 গুণ করলে 200 যোগ 1 অর্থাৎ 201। তো এবার আমরা এই মানগুলো বসিয়ে দেব। প্রথম সংখ্যা হচ্ছে 3, লিখে নিলাম 3 যোগ হচ্ছে শেষ সংখ্যা 201, লিখে নিলাম 201 ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা হচ্ছে আমাদের 100 অর্থাৎ গুণ হচ্ছে 100। এবার দেখো 3 এবং 201 যোগ করলে 204 হয়, নিচে থাকবে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা অর্থাৎ 100। এবার 2 এবং 100 কে ভাগ করা যায় বা কাটাকাটি করা যায় 50 বার। সো 204 এবং 50 গুণ করলে হয় 10200। এটাই হচ্ছে আমাদের এই প্যাটার্নের মোট 100টি চিত্র তৈরি করতে যে কাঠি সংখ্যা, তা হচ্ছে মোট 10200টি কাঠি লাগবে। উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় এরকম জ্ঞানমূলক প্রশ্নের প্রথমেই রয়েছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের বা সমষ্টি নির্ণয়ের সূত্রটি লিখো। তো এই প্রশ্নটি আবার সৃজনশীল প্রশ্নের গ নম্বর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র। এই সূত্র ছাড়া গ নম্বর প্রশ্নের উত্তরটি করাই যাবে না। সো দেখো, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বা সমষ্টি নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 এবং একে গুণ করতে হবে তার পদ সংখ্যা দ্বারা। এবং 2 নম্বর জ্ঞানমূলক প্রশ্নটি হচ্ছে 5 6 8 11 এরকম একটি প্যাটার্ন দিয়ে বলবে তালিকার সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করো বা লিখো। সো এই ক্ষেত্রে দেখো 5 6 8 11, তাই না, এটা হচ্ছে তালিকার সংখ্যা। তো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে পার্থক্য 2 এবং এখানে হচ্ছে পার্থক্য 3। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্থক্য সমান নয়, তাই না? তো এখানে পার্থক্য আবার 1 করে বৃদ্ধি পেয়েছে, তাই না? অর্থাৎ এখানে যে পার্থক্য আছে, তোমরা দেখেছো যে অনেক সৃজনশীল প্রশ্নে কিন্তু পার্থক্য সমান থাকে, তাই না? তো এটা একটি ব্যতিক্রমধর্মী প্রশ্ন, এখানে পার্থক্য আবার 1 করে বৃদ্ধি পেয়েছে। সো যদি তাই হয়, তাহলে দেখো এখানে চতুর্থ যে পার্থক্য সেটি কি হবে, এখানে যে পার্থক্য আছে 1 2 3, তারপর এখানে এই চতুর্থ পার্থক্য কি হবে, 1 করে বাড়বে। তার মানে তৃতীয় যে পার্থক্য তার সাথে যোগ করতে হবে 1, কারণ এখানে পার্থক্য 1 করে বাড়তেছে। সো চতুর্থ যে পার্থক্য সেটা হবে তার আগের পার্থক্য
অর্থাৎ তৃতীয় পার্থক্য যোগ এখানে পার্থক্য আবার কত করে বৃদ্ধি পেয়েছে 1 করে, তার মানে তৃতীয় পার্থক্য যোগ 1। সো দেখো এখানে তৃতীয় পার্থক্য হচ্ছে 3 এবং এই পার্থক্য আবার বৃদ্ধি করেছে 1 করে, তাই না? তাহলে 3 এবং 1 যোগ করলে কি হয় 4 হয়। তার মানে এটা হচ্ছে আমাদের চতুর্থ পার্থক্য। তাহলে এখানে যে সংখ্যা হবে সেটি কি সংখ্যা হবে পঞ্চম সংখ্যা, তাই না? তাহলে পঞ্চম সংখ্যা হবে কিভাবে দেখো, বা পঞ্চম পদ হবে। সো দেখো এখানে কি প্রত্যেকটি সংখ্যা প্রথম সংখ্যা এবং প্রথম পার্থক্য যোগ করলে আমরা পাই কি দ্বিতীয় সংখ্যা, একইভাবে দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় পার্থক্য যোগ করে পাই তৃতীয় পদ বা তৃতীয় সংখ্যা। আবার তৃতীয় সংখ্যা এবং পার্থক্য যোগ করলে পাই চতুর্থ সংখ্যা। তাহলে পঞ্চম সংখ্যা কিভাবে পাওয়া যাবে? চতুর্থ সংখ্যা যোগ চতুর্থ পার্থক্য বা চতুর্থ পদ যোগ চতুর্থ পার্থক্য। সো এখানে চতুর্থ যে পদ সেটি হচ্ছে 11 এবং চতুর্থ পার্থক্য হচ্ছে 4, তার মানে 11 যোগ 4 অর্থাৎ 15। এটা হচ্ছে আমার পরবর্তী সংখ্যা। তারপর আমাদের প্রশ্নে বলছে যে দুইটি সংখ্যা বের করতে হবে, তার মানে এখন আরো একটি সংখ্যা বের করতে হবে। সো দেখো আমাদের যে পঞ্চম পার্থক্য সেটি কি হবে চতুর্থ পার্থক্য, মানে আগের নিয়মেই চতুর্থ পার্থক্য যোগ 1 হবে। তাহলে চতুর্থ পার্থক্য আমরা বের করেছি কত, এই দেখো চতুর্থ পার্থক্য বের করেছি 4, তাহলে 4 যোগ 1 অর্থাৎ তাহলে কি হয় 5 হয়ে যায়। তো আমরা এই পঞ্চম পার্থক্যটা পেয়ে গেলাম। তাহলে আমাদের ষষ্ঠ সংখ্যা কিরূপ হবে, বা ষষ্ঠ পদ হবে পঞ্চম পদ যোগ পঞ্চম পার্থক্য, তার মানে 15 যোগ 5। তো আমাদের পঞ্চম পদ আমরা বের করেছি কত 15 এবং পার্থক্য কি হবে 5, তাহলে 15 এবং 5 যোগ করলে কি হয় 20 হয়। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। তো এই দুটো সংখ্যা আমাদেরকে বের করতে বলা হয়েছে। সো এই জিনিসগুলো তোমাদেরকে লিখতে হবে না, শুধুমাত্র বোঝানোর জন্য এগুলো লিখেছিলাম। সো তোমরা এইভাবে উত্তরটি করে নেবে। এরপর দেখো 3 নম্বর জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে cos স্কয়ার যোগ 1 বীজগাণিতিক রাশির অষ্টম পদ নির্ণয় করে উহাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। সো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি আবার বলতে পারে এরকম যে এত বীজগাণিতিক রাশি অষ্টম পদ নির্ণয় করো, এতটুকু বলে শেষ করে দিতে পারে। সো শেষ করলে তো শেষ, যদি এখানে শেষ না করে বলে একে আবার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এরকম বলতে পারে। সো এক্ষেত্রে প্রথমেই তোমরা কি করবে, আহ এখান থেকে অষ্টম পদ বের করবে। সো দেখো প্রদত্ত বীজগাণিতিক রাশিটি হচ্ছে স্কয়ার বর্গ যোগ 1, তাই না? তো এখান থেকে আমরা অষ্টম পদ বের করব। সো দেখো এখানে অষ্টম পদ কি হবে, অষ্টম পদ যে তোমরা বের করবে এটা হচ্ছে কতম পদ, তাই না? তো অষ্টম পদ যখনই আমরা বের করব তখন স্কয়ার পরিবর্তে আমরা 8 বসাবো, তাহলে কি হবে 8 এর বর্গ যোগ 1। যদি আমাদের পঞ্চম পদ বলতো তাহলে আমরা লিখতাম 5 এর বর্গ, ঠিক আছে? তো যততম পদ বলবে এখানে স্কয়ার পরিবর্তে তত বসাবে। যদি সপ্তম পদ বলে তাহলে স্কয়ার পরিবর্তে 7 বসাবে। তো যাই হোক 8 এর বর্গ হচ্ছে আমাদের 64 এবং যোগ 1 থাকলো, তাহলে 64 এবং 1 যোগ করলে কি হয় 65 হয়। তো এখানে আবার বলছে যে একে অষ্টম পদ নির্ণয় করে উহাকে বলতে অষ্টম পদকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আবার এই 65 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। অন্তর বলতে কি বোঝায় বিয়োগফল, তার মানে দুটি সংখ্যার বিয়োগফল হবে, আবার যে দুটি সংখ্যা হবে তারা আবার কি হতে হবে বর্গ আকার তাদেরকে সাজানো যেতে মানে হবে, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। সো এই ক্ষেত্রে অনেক পদ্ধতি আছে, তোমরা যারা একটু পড়াশোনায় একটু বেশি মনোযোগী তারা কিন্তু খুব ইজিলি করতে পারবে। বাট আমি যারা দুর্বল শিক্ষার্থী সবার জন্য আমি যেভাবে বোঝাবো সেটা হচ্ছে কি, তোমরা প্রথমে 1 থেকে 11 পর্যন্ত যে বর্গগুলো আছে সেগুলো আগে খাতার মধ্যে লিখে নিবা, বা এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা যে 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 2, এরকম 3 এর বর্গ 3 3 এ 9, 4 এর বর্গ 4 4 এ 16, 5 এর বর্গ 5 5 এ 25, এরকম 11 পর্যন্ত সংখ্যাগুলো তোমরা লিখে নেবে। হ্যাঁ, তো এরপর দেখবে এখানে অন্তর বলতে বিয়োগফল বোঝায়, তাই না? তাহলে এখান থেকে এমন দুটো সংখ্যা নেবে যে দুটো সংখ্যা বিয়োগ করলে কি হয় 65 হয়। তাহলে দেখো তো কোন দুটো সংখ্যা বিয়োগ করলে 65 হয়। দেখো এখানে 64 থেকে আমরা 1 যদি বিয়োগ করি তাহলে 63 হয়ে যায়, তার মানে এটা হবে না। তারপর 81 থেকে দেখো তো কোন সংখ্যা বিয়োগ করলে 65 হয়। এই 81 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলে কিন্তু 65 হয়ে যায়। তাহলে দেখো আমরা লিখতে পারি 81 বিয়োগ 16। তারপর আবার এই 81 কে আমরা লিখতে পারি কি 9 এর বর্গ এবং 16 কে লিখতে পারি 4 এর বর্গ। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এরপর দেখো জ্ঞানমূলক প্রশ্ন 4 এ রয়েছে 5 বিয়োগ 2 এরকম একটি বীজগণিতের রাশি দিয়ে বলবে এরকম প্যাটার্নের প্রথম ও দ্বিতীয় পদ্ধতি পার্থক্য নির্ণয় করো। সো এই ক্ষেত্রে আমি এখানে প্রথম ও দ্বিতীয় পদ্ধতি দিয়েছি, পরীক্ষা এরকম আসতে পারে যে পঞ্চম ও চতুর্থ পদ্ধতি পার্থক্য। সো যাই হোক প্রথমে তোমরা লিখবা কি প্রদত্ত বীজগাণিতিক রাশি বলে
যে রাশিটি দেওয়া থাকবে তা লিখে নিবে। সো আমরা লিখলাম 5 ক বিয়োগ 2। তো এরপর দেখো আমাদের বলছে প্রথম ও দ্বিতীয় পদ, তাই না? তাহলে আমরা প্রথম পদ আগে বের করব। সো প্রথম পদে আমরা কেন কো এর পরিবর্তে কত বসাবো? আমরা কিন্তু এর আগে বলেছিলাম আমরা যততম পদ বের করব কো এর পরিবর্তে তত বসাবো। সো এখানে যেহেতু প্রথম পদ বের করব তাহলে কো এর পরিবর্তে আমরা 1 বসাবো। তাহলে 5 গুণ 1 বিয়োগ হচ্ছে 2। 5 এবং 1 গুণ করলে 5 হয়, বিয়োগ হচ্ছে 2। 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3। এটা হচ্ছে আমাদের প্রথম পদ এই প্যাটার্নটি। তাহলে এবার আমরা দ্বিতীয় পদ বের করব। সো প্যাটার্নটির দ্বিতীয় পদ হবে কি, এখানে কো এর পরিবর্তে আমরা 2 বসাবো। তাহলে কি হবে 5 গুণন 2, কো এর পরিবর্তে 2 বসালাম, বিয়োগ হচ্ছে 2। 5 এবং 2 গুণ করলে হবে 10, 10 থেকে 2 বিয়োগ করলে হবে কি 8। সো এবার আমরা এই প্রথম এবং দ্বিতীয় পদ দুটি পার্থক্য বের করব। সো আমরা লিখতে পারি পার্থক্য হচ্ছে 8 বিয়োগ 3 অর্থাৎ 5। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। জ্ঞানমূলক প্রশ্ন 5 এ রয়েছে 29 ও 41 এই দুটো সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সো এই প্রশ্নটি এবার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সো তোমরা এভাবে প্রথমে লিখে নেবে যে 29 ও 41 সংখ্যা দুটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। প্রথমে হচ্ছে 29। সো এর আগে বলে রেখেছিলাম যে সমষ্টি বলুক বা অন্তর বলুক, প্রথমে তোমাদের এই চারটা রাফ কাগজে লিখে নিবা। তারপর দেখবা 29 কোন দুটো সংখ্যা যোগ করলে, যেহেতু সমষ্টি তার মানে যোগফল আকারে প্রকাশ করতে হবে। কাজে কোন দুটো সংখ্যা, এখান থেকে কোন দুটো সংখ্যা যোগ করলে 29 হয় তা তোমাদেরকে আগে দেখতে হবে। সো দেখো এখানে 25 এবং 4 যোগ করলে কি হয় 29 হয়, তাই না? তাহলে আমি লিখতে পারি 25 যোগ 4। এবার দেখো এই 25 কে লেখা যায় 5 এর বর্গ, তাই না? তাহলে 25 কে লিখে নিলাম 5 এর বর্গ এবং এই 4 কে লেখা যায় কি 2 এর বর্গ। সো আমরা এই 29 কে দুটো সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এবার আসি 41 এ। সো আগের মতই দেখো এখানে কোন দুটো সংখ্যা যোগ করলে 41 হয়, 25 এবং 16 যোগ করলে কি হয় 30 40 41 হয়। তার মানে লিখতে পারি 25 যোগ 16 বা 16 যোগ 25, আগে পিছে হলেও সমস্যা নেই। সো 16 কে লিখতে পারি আমরা 4 এর বর্গ এবং 25 কে লিখতে পারি 5 এর বর্গ। সো আমরা লিখে নিলাম, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ একটি প্রশ্ন উত্তর। এটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে না, এটা তোমরা রাফ কাগজে লিখবে এই অংশটুকু। তো এবার চলে আসলাম আমরা জ্ঞানমূলক প্রশ্ন 6-এ। তো এই প্রশ্নে বলতে পারে যে 45 একটি সংখ্যা দিবে, বলবে একে দুটি বর্গের সমষ্টি ও অন্তরূপে প্রকাশ করো। অর্থাৎ এই 45 কেই দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, মানে যোগফল আকারে প্রকাশ করতে হবে। আবার এই 45 কেই দুটো সংখ্যার বর্গের অন্তরূপেও প্রকাশ করতে হবে। তো আমরা আগের মতো লিখে নেব যে 45 কে দুটি বর্গের সমষ্টি ও অন্তরূপে প্রকাশ করা হলো। প্রথমে আমরা সমষ্টি রূপে প্রকাশ করব। সো দেখো এখানে 45 কোন দুটো সংখ্যা যোগ করলে 45 হয়, 36 এবং 9 যোগ করলে 45 হয়, তাই না? 36 এবং 9 হচ্ছে 45। সো আমরা লিখব 9 যোগ 36 এবং 9 কে লেখা যায় 3 এর বর্গ এবং 36 কে লেখা যায় 6 এর বর্গ। সো এটা হচ্ছে আমাদের বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এবার আমরা 45 কে অন্তর রূপে প্রকাশ করব। সো দেখো এখানে কোন দুটো সংখ্যা বিয়োগ করলে 45 হয়। 49 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কিন্তু 45 হয়ে যায়, তাই না? তো লিখতে পারি 49 বিয়োগ 4। তো 49 কে লেখা যায় 7 এর বর্গ এবং এই 4 কে লেখা যায় 2 এর বর্গ। সো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই একটি নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যায়। আর এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবের সাথে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবে না, যাতে করে তারাও এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।